নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এ মেগা সিরিজ। আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম বায়ুমণ্ডল থেকে 25টি MCQ। আজকেও বায়ুমণ্ডল থেকে তার পরের 25টি প্রশ্ন দেখে নেব। আমরা লাস্ট ক্লাসে 25 নম্বর প্রশ্ন দিয়ে শেষ করেছিলাম এবং এই হলো 25 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের কি আনসার হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 26তম প্রশ্ন। ট্রপোস্ফিয়ারের ওপরের সীমাকে কি বলা হয়? আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম প্রত্যেকটা স্ফিয়ারের ওপর একটা করে পজ রয়েছে, অর্থাৎ 2 থেকে 4 কিলোমিটার। কত কিলোমিটার? 2 থেকে 4 কিলোমিটার অঞ্চলে যেখানে বায়ু প্রবাহ একবারে বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, অর্থাৎ পজ হয়ে যায়, সেই অঞ্চলটাকে বলা হয় পজ। এবং যে স্ফিয়ারের উপরে এই পজটি রয়েছে তার নামানুসারে সেই পজের নাম হয়। ঠিক যেমন স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারে যে পজটি রয়েছে সেটা হবে স্ট্র্যাটোপজ। তাই এখানে প্রশ্নে ট্রপোস্ফিয়ারের উপরে সীমাকে বলা হয়েছে, তো স্ট্র্যাটোপজ হবে না, মেসোপজও হবে না, কারণ মেসোস্ফিয়ারের উপরে যে পজটি অবস্থিত সেটাকে বলা হয় মেসোপজ। সঠিক আনসার হবে কি? ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের উপরে সীমানা বা পজকে ট্রোপোপজ বলা হয়। থার্মোপজ ঠিক সেরকমই, থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত সীমাকে থার্মোপজ বলা হয় বা কি বলা হয়? এক্সোবেস। এক্সোবেস, ঠিক আছে। নেক্সট আমরা যে প্রশ্নে আসব সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের সীমাকে কি বলা হয়? একটু আগে আমরা পড়লাম, কি আনসার হবে আপনারাই বলুন, ঠিক আছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ সাধারণত সর্বাধিক কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় থাকে? ঠিক আছে, অপশনে কি কি রয়েছে? নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল, মরুভূমি অঞ্চল আর হচ্ছে তুন্দ্রা। এটা হবে তুন্দ্রা, ঠিক আছে। তো তুন্দ্রা অঞ্চল হবে না। তুন্দ্রা কেন হবে না? তুন্দ্রা হচ্ছে ঠান্ডা বা শীতল অঞ্চল, ঠান্ডা বা শীতল অঞ্চল। আর শীতল অঞ্চলে আর্দ্রতার অভাব থাকে, আর্দ্রতা থাকে না, সেখানে শুষ্ক জলবায়ু থাকে এবং আর্দ্রতা যেহেতু থাকে না তাই জলীয় বাষ্প থাকার কথাও নয়। মরুভূমিতেও হবে না। কেন মরুভূমিতে হবে না? কারণ মরুভূমিতে তাপমাত্রা বেশি হলেও আর্দ্রতার যে উৎস সেইটা কম, আর্দ্রতার উৎস কম। মানে হচ্ছে নদী, পুকুর, সমুদ্র এইগুলোর পরিমাণ কম থাকায় সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম হয়। মেরু অঞ্চল, মেরু অঞ্চল বলতে কোনটাকে বোঝায়? এটা পৃথিবীর উপরের উত্তর অংশ এবং দক্ষিণ অংশ মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে কি হয়? সূর্য তীর্যক ভাবে রশ্মি দেয়, যার ফলে এখানকার জলবায়ু কি হয়? ঠান্ডা থাকে। নিম্ন তাপমাত্রার কারণে কিন্তু এখানে বাষ্পীভবনের হার খুবই কম। সঠিক আনসার তাহলে কি হবে? নিরক্ষীয় অঞ্চল। কারণ নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে এবং এখানে আর্দ্রতার উৎস অর্থাৎ নদী, সমুদ্র এইসবের পরিমাণ বেশি থাকায়, অর্থাৎ জলভাগের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার পরিমাণ বেশি, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সর্বাধিক লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন কি? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক কোথায় হয়? আগের ক্লাসে এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম অন্য একটা প্রশ্নে, তবু বলে রাখি, এটি পৃথিবী, ঠিক আছে। এবার ট্রোপোস্ফিয়ারের বিস্তার সব জায়গায় সর্বাধিক নয়, ঠিক আছে। এরিয়া বেসিসে কিন্তু ট্রোপোস্ফিয়ারের উচ্চতা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন প্রথম অপশনে দিয়েছে মেরু অঞ্চল, অর্থাৎ এই অঞ্চল দুটো। তো এখানে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক হয় না, কম হয়, কারণ এটা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোর হচ্ছে ঘনত্ব বেশি, উষ্ণতা খুব কম, যার কারণে ট্রোপোস্ফিয়ারের বিস্তারটা এখানে বেশি হতে পারে না। কত হয়? 8 কিলোমিটার হয়। মধ্য অক্ষাংশতেও কিন্তু ট্রোপোস্ফিয়ারের বিস্তার বেশি হয় না। কত হয়ে থাকে?
ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত হয়ে থাকে? 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার সব থেকে বেশি পরিমাণের হয়ে থাকে। তাহলে কোথায় হয়ে থাকে? নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার সব থেকে বেশি হয়ে থাকে। কেন বেশি হয়ে থাকে? বেশি হয়ে থাকে কারণ হচ্ছে সূর্য রশ্মি এখানে লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানে উষ্ণতা বেশি থাকে। সেই জন্য এখানকার বায়ুমণ্ডলটা কি থাকে? অনেকটা বিস্তৃত এরিয়া জুড়ে থাকে, সব ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক হয়। সর্বাধিক কত হয়? 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নেক্সট হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। উপক্রান্তীয় অঞ্চল এটাও হবে না, এখানে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের তুলনায় উচ্চতা অনেক কম হয়ে থাকে। স্পেশালি মনে রাখতে হবে আমাদের মেরু অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত। নেক্সট প্রশ্ন, সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে কোন গ্যাস ওজোনে পরিণত হয়? ওজোনের সংকেতটা আমাদের তার আগে জানতে হবে O3। নাইট্রোজেনের সংকেত কি? N2। তাহলে N2-র সাথে O3-র কোনো সম্পর্ক নেই, কখনোই নাইট্রোজেন দ্বারা ওজোন গ্যাস পরিণত হতে পারে না। ঠিক আছে। অক্সিজেন, অক্সিজেনের সংকেত কি? O2। তাহলে সঠিক আনসার কিন্তু এখানে অক্সিজেনই হবে। ঠিক আছে, O2, কারণ O2 যখন ইউভি রে দ্বারা O2 ইউভি রে দ্বারা ভেঙে কি তৈরি হয়? O1, অর্থাৎ অক্সিজেন পরমাণু তৈরি হয়। পরবর্তীকালে কি হয়? পরবর্তী ফেজে কি হয়? O1 এবং O2 যুক্ত হয়ে O3 তে পরিণত হয়। ঠিক আছে, একটা O1 এবং অন্য যে O2টা ধ্বংস হয়নি বা O2টা O1 এ পরিণত হয়নি, তার সাথে যুক্ত হয়ে O3 তে পরিণত হয়। অর্গন, এই অর্গনও কোনোভাবে ওজনে পরিণত হতে পারে না। অর্গন কি গ্যাস? আপনারা কমেন্টে জানাবেন অর্গন কি গ্যাস। ঠিক আছে, অর্গন। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড CO2 হলেও এখানে কিন্তু ওজোন তৈরিতে অংশগ্রহণ করে না, এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি? যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের লাল বর্ণের জন্য প্রধানত কোন উপাদান দায়ী? লাল বর্ণের জন্য প্রধানত কোন উপাদান দায়ী? এই প্রশ্নটি জানতে হবে। প্রথমে রয়েছে নাইট্রোজেন, এটি একেবারেই হবে না। নাইট্রোজেন বায়ুমণ্ডলে প্রধান উপাদান হলেও সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সঙ্গে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের জন্য যে লাল বর্ণ তৈরি হয় তার জন্য কোনোভাবেই দায়ী নয়। দায়ীকে? দায়ী হচ্ছে ধূলিকণা। ডেফিনেটলি ধূলিকণা হবে সঠিক আনসার। কেন? যে ধূলিকণায় কি থাকে? অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, তাই তো? অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে। এই সূক্ষ্ম কণাগুলোর জন্যই কিন্তু সূক্ষ্ম কণার ওপর সূর্যের রশ্মির আলো বিচ্ছুরিত হয়। ঠিক আছে, আলো বিচ্ছুরিত হয়ে যখন সূর্য দীর্ঘ তরঙ্গ রূপে বেরিয়ে আসে, তখন দীর্ঘ তরঙ্গে যেহেতু লাল আলো আমাদের চোখে পড়ে, সেই জন্য কিন্তু লাল আলোটাই আমরা দেখতে পাই আকাশে। মানে ধূলিকণার সঙ্গে যখন সূর্যের রশ্মিটা পড়ে ধূলিকণার ওপরে, তখন যে মানে এক তো কি, যে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা কি দেখতে পাই? নীল বর্ণ দেখতে পাই। ঠিক সেরকম ভাবে দীর্ঘ তরঙ্গের জন্য আমরা লাল আলো চোখে দেখতে পাই। তো এই দীর্ঘ তরঙ্গের জন্যই আমরা আকাশে লাল বর্ণ দেখতে পাই। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হবে ধূলিকণা। তো অর্গন এবং হিলিয়াম হচ্ছে না। অর্গন, আবারও বলছি, অর্গন আলোর বিচ্ছুরণের ভূমিকা খুবই কম, একটি নিষ্ক্রিয় গ্যাস। আর হিলিয়াম, হিলিয়াম বায়ুমণ্ডলে অতি অল্প পরিমাণে থাকে, তাই বিভিন্ন ঘটনার মানে বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনার জন্য হিলিয়ামের সেরকম কোনো ভূমিকা থাকে না। হিলিয়াম হচ্ছে কি হালকা গ্যাস। নেক্সট হচ্ছে উচ্চতার সঙ্গে বায়ুচাপ কেন হ্রাস পায়? উচ্চতার সঙ্গে বায়ুচাপ কেন হ্রাস পায়? অপশন এ কি অক্সিজেনের পরিমাণ কমে যায়? ভুল। বায়ুচাপ কমার সঙ্গে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে,
মাধ্যাকর্ষণ কমে যায়? একদম ভুল, এটাও ভুল। কারণ মাধ্যাকর্ষণের জন্য যদি মানে উচ্চতায় মাধ্যাকর্ষণ সামান্য কমলেও বায়ুচাপ হ্রাসের কিন্তু প্রধান কারণ মাধ্যাকর্ষণ কখনোই হতে পারে না। সি হচ্ছে উপরিভাগের বায়ুর ওজন কমে যায়। এইটা হচ্ছে সঠিক আনসার হবে। যত ওপরে যায় মানে আমরা যখন বায়ুর ওজনের সাথে বায়ু কিন্তু সব থেকে বেশি ওজনের যে বায়ু সেই বায়ু কিন্তু নিচে থাকে, তারপর থাকে তার থেকে কম, তার থেকে কম এবং তার থেকে কম, অর্থাৎ হালকা বায়ু কিন্তু ওপরে থাকে। যেহেতু হালকা বায়ু ওপরে থাকে সেই জন্য কিন্তু উপরিভাগের বায়ুচাপ কমে যায় এবং নিচের দিকে ভারী বায়ু থাকায় নিচের দিকের বায়ুচাপ বাড়তে থাকে, অর্থাৎ বায়ুচাপ ওপর থেকে নিচের দিকে বাড়তে থাকে। ডি অপশনও তাহলে হচ্ছে না, সৌর বিকিরণ কমে গিয়ে। সৌর বিকিরণের সাথে বায়ুর চাপ কমার কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? কোনো সম্পর্ক নেই। এখানে একটি প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে উলম্ব বায়ু মিশ্রণ বা ভার্টিক্যাল মিক্সিং সর্বাধিক হয়? এখানে উলম্ব বায়ু মিশ্রণ বলেছে, ঠিক আছে। এখানে বায়ুর মিশ্রণ, এই আনসারটা কিন্তু ট্রোপোস্ফিয়ারই হবে, আমি একবারে বলে দিলাম। ট্রোপো কথার অর্থই কিন্তু হ্যাঁ মিক্সিং, ট্রোপো কথার অর্থই কিন্তু মিক্সিং, ঠিক আছে। তো ট্রোপোস্ফিয়ারে পরিচলন স্রোতের কারণে কিসের কিসের কারণে পরিচলন বা কনভেকশন, পরিচলনের জন্য কিন্তু এখানে বায়ুর উলম্ব মিশ্রণ ঘটে থাকে, ঠিক আছে। আর এই কারণেই ট্রোপোস্ফিয়ারের নাম ট্রোপো, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারও হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি স্ট্র্যাটাম থেকে এসেছে, যার কথার অর্থ কি স্তর। মেসোস্ফিয়ার মধ্যমা, এখানেও হবে না। এক্সোস্ফিয়ার, এখানে বায়ু একদম পাতলা থাকে, তো এই ধরনের মিশ্রণ এখানে লক্ষ্য করা যায় না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 34 নম্বর, যে পৃথিবীর তাপ বাজেটের প্রধান উৎস কি? তাপ বাজেটের প্রধান উৎস কি? খুব সোজা প্রশ্ন, কিন্তু অনেকেই ভুল করে চলে আসে। অনেকে ভুল করে কি উত্তর করে, যে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ করে দেয়, যেটি একেবারেই হবে না, ঠিক আছে। পৃথিবীর অভ্যন্তরীণ তাপ স্থানীয়ভাবে একটুখানি গরম করলেও, হ্যাঁ স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হলেও এটা পুরো পৃথিবীর তাপ বাজেটের প্রধান উৎস কখনোই হতে পারে না। পুরো পৃথিবীর তাপ বাজেটের একমাত্র উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে। সান হচ্ছে সবকিছুর সোর্স, ঠিক আছে। চাঁদও হবে না, চাঁদ তো সূর্যের আলো দ্বারা আলো নিয়েই চাঁদ আলোকিত, তো চাঁদ তো হবে না। আগ্নেয়গিরিও হবে না। আগ্নেয়গিরিও তাপ অভ্যন্তরীণ তাপের মতোই স্থানীয় তাপ দেয়, কিন্তু পুরো পৃথিবীর তাপ বাজেটের প্রধান উৎস কখনোই নয়। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক জেট বিমান সাধারণত বায়ুমণ্ডলের কোন স্তরে যায়? নিম্ন ট্রোপোস্ফিয়ার, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? নিম্ন ট্রোপোস্ফিয়ার, এটা কখনোই হবে না। কারণ নিম্ন ট্রোপোস্ফিয়ারে মেঘ, ধূলিকণা এইগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে এখানে ঝড় ঝঞ্ঝা, দুর্যোগ বিপর্যয়, যাবতীয় আবহাওয়াগত ঘটনা নিম্ন ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, মানে সারা ট্রোপোস্ফিয়ার জুড়েই লক্ষ্য করা যায়। কিন্তু ট্রোপোস্ফিয়ারের ওপর পৃথিবীর এটা মাটি ধরে নিলাম পৃষ্ঠ, এর ওপরের প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের 2 থেকে 4 কিলোমিটার এরিয়া জুড়ে কোনো বায়ু প্রবাহ হয় না, সেটা হচ্ছে কি ট্রোপোপজ, সেই জায়গাটার নাম বা সীমানাকে ট্রোপোপজ বলা হয়। তো ট্রোপোস্ফিয়ারে মেঘ থাকে, এবার ট্রোপোস্ফিয়ারের ওপরে অবস্থিত পজ, আর এই পজে বায়ু প্রবাহ হয় না, যার কারণে এই ট্রোপোস্ফিয়ারে অবস্থিত মেঘ কখনোই স্ট্র্যাটোস্ফিয়ারে যেতে পারে না। স্ট্র্যাটোস্ফিয়ারে যেতে পারে না বলে স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা কিচ্ছু হয় না। আর এই ঝড় ঝঞ্ঝা হয় না বলে সেখানে জেট বিমান খুব ভালো মতো চলাচল করতে পারে, এবং জেট বিমান চলাচলের জন্য নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারকে বেছে নেওয়া হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। মেসোস্ফিয়ারও হবে না, মেসোস্ফিয়ার শীতলতম স্তর এবং সেখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, নক্টিলুশনে মেঘ দেখা যায়, মেসোস্ফিয়ার হবে না। থার্মোস্ফিয়ার হচ্ছে উষ্ণতম স্তর, এখানে এই থার্মোস্ফিয়ারকে আয়নমণ্ডল বলা হয়।
তারপর কি বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, কিন্তু জেট বিমান এখান দিয়ে চলাচল করে না। তাপমাত্রার উল্টা বস্তা টেম্পারেচার ইনভার্সন কোন স্তরের প্রধান বৈশিষ্ট্য? ঠিক আছে, এখানে প্রশ্নে ট্রোপোস্ফিয়ার দেওয়া রয়েছে, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার দেওয়া রয়েছে। তো অনেক ক্ষেত্রে হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ারটাকে উত্তর নেয়, কিন্তু হ্যাঁ এটা স্ট্র্যাটোস্ফিয়ারের যদি পুরো আমরা প্যাটার্নটা দেখি, মানে বায়ুমণ্ডলের স্তরের, সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারেই কিন্তু তাপমাত্রার উল্টা অবস্থা দেখা যায়। কেমন, যে উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রোপোস্ফিয়ারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে পার কিলোমিটারে তাপমাত্রা কমতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে সেটা হয় না, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। কেন? বিকজ অফ ওজনের জন্য। তো সেই জন্য অনেক জায়গায় স্ট্র্যাটোস্ফিয়ার অপশনে উত্তরটা সঠিক দেয়। কিন্তু যদি এখানে বলা হতো ইনভার্সন অফ টেম্পারেচার, মানে উষ্ণতার বৈপরীত্যতা কোথায় দেখা যায়, তাহলে আমরা যেই ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর কনসেপ্টটা রয়েছে, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আনসার কিন্তু হবে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাকি মেসোস্ফিয়ার হবে না, এক্সোস্ফিয়ারও হবে না। ঠিক আছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কোনটি? প্রধান কারণ বলছে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বনসৃজন, জীবাশ্ম জ্বালানি দহন, বৃষ্টিপাত। বন সৃজন হবে না, বৃষ্টিপাতও হবে না। তো এ এবং সি এর মধ্যে কোনটি হবে? অনেকে বলবে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, কারণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কিন্তু সেটিও নয়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বায়ুমণ্ডলে বৃদ্ধি পায়। ঠিক আছে, গ্রিন হাউস প্রভাবের ফলে কি ঘটে? ওজোন স্তর বৃদ্ধি পায়? কখনোই ওজোন স্তর বৃদ্ধি পায় না। গ্রিন হাউসের প্রভাবের ফলে কখনোই ওজোন স্তর বৃদ্ধি পায় না। ঠিক আছে, গ্রিন হাউস এবং ওজোন স্তরের যে ক্ষয়, এটা সম্পূর্ণ দুটো আলাদা ঘটনা, একে অপরের সাথে একই ঘটনা নয়। বৈশ্বিক উষ্ণায়ন ঘটে, মানে গ্লোবাল ওয়ার্মিং, তো একদম ঠিক, গ্রিন হাউসের ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ঘটে। বায়ুচাপ বৃদ্ধি পায়? না, বায়ুচাপ বৃদ্ধি পায় না। বায়ুচাপের সাথে গ্রিন হাউসের কোনো রকম সম্পর্ক নেই। বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়? না, জলবায়ুর পরিবর্তন ঘটতে পারে, কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় না। জলবায়ুর পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার, আইএসএ ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার, এটাও মনে রাখতে হবে, অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? এটা একটা স্ট্যাটিক কোশ্চেন, যেটা 15 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে, আইএসএ এর অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব কোনটি? ঠিক আছে, একটি রয়েছে সৌর বায়ু তত্ত্ব। এটি সম্পূর্ণভাবে ভুল, কারণ এটি বায়ুমণ্ডলের উৎপত্তির যে স্বীকৃতি, সেই প্রধান তত্ত্ব এটা নয়। সৌর বায়ু তত্ত্বে পৃথিবীর উৎপত্তি, মানে বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে কিছু বলেনি। আগ্নেয়গিরির গ্যাস নির্গমন তত্ত্ব, এটা হচ্ছে সঠিক আনসার। মানে অনেক কি হয়, আধুনিক ভূবিজ্ঞান মনে করেন যে পৃথিবীর অভ্যন্তর থেকে আগ্নেয়গিরির মাধ্যমে যে গ্যাসগুলো নির্গত হয়, সেই গ্যাস দ্বারা দ্বিতীয় বায়ুমণ্ডল গঠিত হয়েছে। তাহলে দ্বিতীয় বায়ুমণ্ডল গঠন করেছে। তাহলে কি হচ্ছে, অগ্নুৎপাতের সময় যে গ্যাস নির্গত হয়, সেই গ্যাস দ্বারাই দ্বিতীয় বায়ুমণ্ডল নির্গত হচ্ছে। এই কনসেপ্টটা রয়েছে আউট গ্যাসিং তত্ত্বে। তাহলে এই আনসারটা সঠিক হতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব হচ্ছে আগ্নেয়গিরির গ্যাস নির্গমন তত্ত্ব। কারণ মহাসাগরীয় তত্ত্বে এখানেও বায়ুমণ্ডলের উৎপত্তি নিয়ে কিছু বলা হয়নি। উৎপত্তি তত্ত্ব, এখানে উদ্ভিদ অক্সিজেনের পরিমাণ বেড়েছে, এই সমস্ত কথা বলা হয়েছে, কিন্তু বায়ুমণ্ডলের উৎপত্তি নিয়ে সেরকম কিছু বলা হয়নি। নকটিলেশন ক্লাউড সাধারণত কোন স্তরে দেখা যায়? এটা আমি একটু আগেই বললাম, আনসার কি হবে? ট্রোপোস্ফিয়ারে? না, ট্রোপোস্ফিয়ারে নর্মাল ক্লাউড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু নকটিলেশন ক্লাউড দেখতে পাওয়া যায় না।
নর্মালি যে আমরা স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস, ঠিক আছে, এই ধরনের সিরাস, এই ধরনের মেঘ আমরা ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই, যেখানে আমাদের বর্ষাকালে বৃষ্টি হয়। সেই মেঘ আমরা ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই, কিন্তু নক্টিলুসেন মেঘ দেখতে পাই না। স্ট্র্যাটোস্ফিয়ারেও দেখতে পাই না। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা কি দেখতে পাই? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু পিএসসি দেখতে পাই। পিএসসির ফুল ফর্ম কি বলুন তো? পিএসসির ফুল ফর্ম হচ্ছে পোলার স্ট্র্যাটোগ্রাফিক স্ট্র্যাটোস্ফেরিক স্ট্র্যাটোস্ফেরিক পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। ঠিক আছে, তো এটি দেখতে পাওয়া যায়, নক্টিলুসেন্ট কিন্তু নয়। নক্টিলুসেন্ট মেসোস্ফিয়ারে দেখা যায়, থার্মোস্ফিয়ারে কোনো মেঘ দেখতে পাওয়া যায় না। ক্লিয়ার? 42, ওজোন হোল প্রধানত কোথায় দেখা যায়? অনেক সময় অনেকে কিন্তু ওজোন হোল আর্কটিক অঞ্চল করে দেয়, যেটা একবারেই নয়। কিছুটা ক্ষয় হয় আর্কটিক অঞ্চলে, কিন্তু যেহেতু প্রধানত বলেছে, সেই জন্য আর্কটিক অঞ্চল হবে না, এটা আন্টার্কটিকায় হবে। নিরক্ষীয় অঞ্চল, সাহারা মরুভূমি, এগুলো কিন্তু হবে না। চ্যাপমান সাইকেল কিসের সঙ্গে সম্পর্কিত? নাইট্রোজেনের সাথে? না, নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন কিভাবে, যেহেতু আমরা সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি না, তো নাইট্রোজেন কিভাবে আমরা গ্রহণ করি এবং নাইট্রোজেন কিভাবে পরিবেশের মধ্যে ফিরে যায়, অর্থাৎ পরিবেশ থেকে আমরা কিভাবে নাইট্রোজেন গ্রহণ করি, পরিবেশ থেকে জীবদেহে কিভাবে আসে এবং জীবদেহ থেকে নাইট্রোজেন আবার কিভাবে পরিবেশে ফিরে যায়, সেটাই নাইট্রোজেন চক্রে বলা হয়েছে। এখানে চ্যাপম্যান সাইকেলের সাথে কোনো সম্পর্কিত নয়। তাহলে কি হবে? ওজোন সৃষ্টি এবং ধ্বংস, এটাই হবে সঠিক আনসার। কারণ চ্যাপম্যান আর কেউ না, চ্যাপম্যান হচ্ছেন একজন, চ্যাপম্যান হচ্ছে সিডনি চ্যাপম্যান। সিডনি চ্যাপম্যান নামে একজন বিজ্ঞানী, উনি কি করেছিলেন? উনি কিন্তু ওজোনের যে সৃষ্টি এবং ধ্বংস, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছিলেন। কত সালে? 1930 সালে সিডনি চ্যাপম্যান ওজোন সৃষ্টি এবং ধ্বংস নিয়ে ব্যাখ্যা করেছিলেন, বলেই এই যে সাইকেল, সেটাকে চ্যাপম্যান সাইকেল বলা হয়। কার্বন চক্রও কি? কার্বন চক্রও নয়, কারণ কার্বন চক্রও সেটাই, যেটা জীবদেহ থেকে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে কিভাবে কার্বন ফিরে যাচ্ছে, সেটাকেই কার্বন চক্র বলা হয়। জলচক্রও, এটা চ্যাপম্যান সাইকেলের সাথে জলচক্র মানে সম্পর্কিত নয়। জলচক্র কি সেটাও আমরা জানি। নিম্নের কোনটি একটি এরোসেলের উদাহরণ? নাইট্রোজেন? নাইট্রোজেন তো একটি গ্যাস, কখনো এটি এরোসেল হতে পারে না। ধূলিকণা? একদম, ধূলিকণা হচ্ছে এরোসেলের উদাহরণ। অক্সিজেন, হিলিয়াম, এগুলি গ্যাস। ঠিক আছে, এরোসেল হচ্ছে ধূলিকণা। ঠিক আছে, ডাস্ট। অ্যালবেডো কত? পৃথিবীর গড় অ্যালবেডো কত? 10%? না, এটি গড় অ্যালবেডো নয়। ঠিক আছে, 20% না, তাহলে কত? 30%। ঠিক আছে, 30% হচ্ছে আমাদের পৃথিবীর গড় অ্যালবেডো, 50%ও নয়। ঠিক আছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? পরীক্ষাতে না এরকম সোজা প্রশ্ন চলে আসে, এবং নয়টা আমরা দেখতে না পেয়ে প্রথমে মিথেনকে আনসার করে চলে আসবো, এবং আমরা অপশন পড়বই না। এই জিনিসগুলো হয়, আর এই জিনিসগুলো হচ্ছে ভুল ভুল হয়ে যায়। তাহলে মিথেন কখনোই হবে না। মিথেন, কারণ মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস, নাইট্রাসও তাই গ্রিন হাউস গ্যাস। আর কি নাইট্রোজেন কি? নাইট্রোজেন কি গ্রিন হাউস গ্যাস? না, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস না, সঠিক আনসার হবে নাইট্রোজেন। জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাসের মধ্যে সর্বাপেক্ষা প্রভাবশালী হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, নিম্নের কোনটি একটি সেকেন্ডারি পলিউট্যান্ট? পলিউট্যান্ট কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি পলিউট্যান্ট, ঠিক আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনগুলোকে বলা হয়? যেগুলো ডিরেক্ট পলিউশন ঘটায়, যেগুলো অন্য কারোর হেল্প লাগে না, নিজেই ডিরেক্টলি পলিউশন ঘটায়, তাকেই বলা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কারো হেল্প লাগে, সেকেন্ডারিতে হেল্প লাগে, কারো না কারো হেল্পের থ্রু সে পলিউশন ঘটাচ্ছে। ঠিক আছে, সালফার ডাই অক্সাইড, অপশনে কি রয়েছে?
সালফার ডাই অক্সাইড, এটা ভুল, কারণ এটি হচ্ছে একটি প্রাইমারি পলিউটেন্ট যেটা সরাসরি নির্গত হয়। যখন অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের সময় কিন্তু সালফার ডাই অক্সাইড নির্গত হয় এবং বায়ু দূষণ ঘটায়। তো এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, সেকেন্ডারি নয়, কারণ চেয়েছে সেকেন্ডারি। কার্বন মনোঅক্সাইড, এটিও একটি প্রাইমারি পলিউটেন্ট, ডিরেক্ট পলিউশন করায়। ট্রোপোস্ফিয়ারের ওজোন, ওজোন ওজোন হবে সঠিক আনসার, কারণ এটি সরাসরি মানে ডিরেক্টলি ভাবে পলিউশন করে না, ঠিক আছে, সরাসরি নির্গত হয় না। ট্রোপোস্ফিয়ারে ওজোন সরাসরি নির্গত হয় না, ঠিক আছে। O1 প্লাস O2 যুক্ত হয়ে O3 হয়। O3 হওয়ার পর কিন্তু এটা যে নাইট্রাস অক্সাইড NOx এবং VOCs, এটি সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে, ঠিক আছে। কারণ ওজোন কি করছে, NOx এবং VOCs সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাচ্ছে, দিয়ে এটা তৈরি করছে, যার ফলে এই ট্রোপোস্ফিয়ারের ওজনই হবে কিন্তু সেকেন্ডারি পলিউশন। ট্রোপোস্ফিয়ারে বলছে মানে 10%, 90% কোথায় থাকে কমেন্টে জানান। নেক্সট হচ্ছে PM2.5, PM2.5 ও হবে না, এটিও একটি হচ্ছে প্রাইমারি পার্টিকুলেট হিসেবে বিবেচিত হয়, কিন্তু এটি সেকেন্ডারি হিসেবে না, ডিরেক্ট এটি পলিউশন ঘটায়, সেকেন্ডারি পলিউশন না। সেকেন্ডারি পলিউশন একমাত্র ওজোন, ঠিক আছে। আরো একটি রয়েছে যেমন ধোঁয়াশা, ধোঁয়াশাও হচ্ছে সেকেন্ডারি পলিউশন, কারণ ধোঁয়া একাই পলিউশন ঘটায় না, ধোঁয়া প্লাস কুয়াশা যুক্ত হওয়ার পরই পলিউশন ঘটায়, তো সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, সেকেন্ডারি পলিউট্যান্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির ফলে প্রথমে কোন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়? কোন প্রক্রিয়াটি? একটি রয়েছে কি মানে বায়ুমণ্ডলের CO2 বৃদ্ধির ফলে প্রথমে কোন প্রক্রিয়াটি বেশি প্রভাবিত হয়, সব থেকে বেশি কোনটা হয় CO2 বৃদ্ধির ফলে? গ্রিন হাউস প্রভাব, একদম ঠিক, কারণ CO2 বৃদ্ধি পেলেই আমাদের মাথায় এটা ঢুকেই রয়েছে গ্রিন হাউস এফেক্ট হবে, তো গ্রিন হাউস এফেক্ট এটাই হবে, ঠিক আছে। তো বায়ুচাপ, কোরিওলিস বল, জোয়ার ভাটা, এগুলোর সাথে CO2 বৃদ্ধির সেরকম কোনো সম্পর্ক নেই, একমাত্র গ্রিন হাউস প্রভাব ছাড়া। নিম্নের কোনটি রেডিয়েটিভলি অ্যাক্টিভ গ্যাস? ঠিক আছে, কোনটি? নাইট্রোজেন? না, নাইট্রোজেন মানে নাইট্রোজেন কিন্তু ইনফ্রারেড রেডিয়েশনে কে শোষণ করতে পারে না, একদমই শোষণ করতে পারে না নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু পারে না। অক্সিজেনও শোষণ করতে পারে না, করতে পারে কে, এর আগের দিন বলেছিলাম, করতে পারে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডে কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন কে শোষণ করতে পারে, ঠিক আছে, সেই জন্য কার্বন ডাই অক্সাইডই হবে রেডিয়েটিভলি অ্যাক্টিভ গ্যাস, এখানে অর্গনও হবে না, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্তি কোন স্তরগুলি? একটা কি আমি বলেছিলাম, বায়ুমণ্ডলের স্তরকে তাপমাত্রার ভিত্তিতে 6টি ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, ওইগুলো তো কি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, কিন্তু আরেকটি ভাগে ভাগ করা হয় যেটা হচ্ছে কি রাসায়নিক গঠন অনুসারে। তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার বলতে কোনটাকে বোঝাচ্ছে, যেখানে একই রকম উপাদানের অবস্থান লক্ষ্য করা যায়, সেটাকে হোমোস্ফিয়ার বলা হয়। হোমোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 90 কিলোমিটারের মধ্যে অবস্থিত হোমোস্ফিয়ার, এবং 90 এর পর পরবর্তী থেকে 90 থেকে তার পরের স্ফিয়ার গুলি হেটেরোস্ফিয়ার, সেখানে যে মানে উপাদানগুলো বায়ুমণ্ডলের একই রকম নয়। তো হোমোস্ফিয়ার 90 কিলোমিটার পর্যন্ত কার কার অবস্থান? ট্রোপোস্ফিয়ার হবে, কারণ ট্রোপোস্ফিয়ারের বিস্তার 18 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ারও হবে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত, 50 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ারও হবে, কারণ মেসোস্ফিয়ারের উচ্চতা কত, 80 কিলোমিটার মতো। তো এইখানে উত্তর কি হবে, সবগুলোই হবে, ওপরের সবগুলোই হবে, ঠিক আছে। তো এই হলো আজকের 25টি প্রশ্ন, কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আগামীকাল আমরা
আবার বায়ুমণ্ডল থেকে 25টি প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু একটু আলাদা ধরনের নিয়ে আসবো। কেমন? যেমন হচ্ছে সত্য মিথ্যা যাচাই, অ্যাডজাসেন্ট রিজনিং এর মতো কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন নিয়ে আসবো। তো দেখতে থাকুন WBSLST জিওগ্রাফি, পড়তে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।